Assalamu alaikum, adab. This is your E.K. Rahman Khalil, Assistant English Teacher, Deputy Residential Model School, Chiribandar. Today I will discuss about new topics for class 9 and 10, basically for class 9. The topics of how to use the right form of the verb in sentence. আমরা জানি যে আমরা এই বছরের শুরু থেকে বিশেষ শিক্ষার্থী আজকে তোমাদের কাছে আমি আলোচনা তুলে ধরব আমাদের ইংলিশ সেকেন্ড বার বিশেষত নবম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য এই প্রশ্নটা নতুন বললেও বলতে পারি কিংবা এটি নতুন বললেও ভুল হবে, কারণ তোমরা ক্লাস 8 বা অষ্টম শ্রেণীতে জেএসসিতে পাশ করে এসেছো, সেখানে কিন্তু রাইট ফর্ম ভার্বের ব্যবহারগুলো আছে, কিভাবে সেটা আমরা করব এবং কিভাবে প্রশ্নটা সলভ করব। তো সুতরাং এটি কিন্তু আমাদের নবম শ্রেণীতে ইংলিশ সেকেন্ড পার্টের সেটি 4 নম্বর প্রশ্ন হিসেবে এখানে কোশ্চেন নম্বর 4, ফুল মার্কস হবে ওখানে 5, সুতরাং ক্লু থাকবে ওখানে 5টি। এইভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে বিশেষত প্রশ্নের ধরন অনুসারে। এবং রাইট ফর্ম অফ দ্য ভার্ব এটি হচ্ছে তার প্রশ্নটির শিরোনাম, যে আমরা কীভাবে এখানে রাইট ফর্ম ভার্ব ব্যবহার করব, অর্থাৎ বাক্যটিকে যে প্রদত্ত শব্দগুলো গিভেন ওয়ার্ড এবং বাজওয়ার্ড এই শব্দগুলো আছে, এই শব্দগুলোকে আমরা কিভাবে সূত্র মতে এগুলোকে আমরা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করব। সুতরাং আজকে তোমাদেরকে এই বিষয়ে আমি আলোচনা শোনাবো, আশা রাখি তোমরা মনোযোগ দেবে। প্রিয় শিক্ষার্থী, দেখো যে আমরা এখানে স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে একটি প্যাসেজ আছে, স্ট্রাকচারে কিছু ওয়ার্ড দেখা পাচ্ছি আমরা, যেমন 1 2 3 4 5 6 7টি ওয়ার্ড দেওয়া আছে এবং নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের মাঝখানে কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে। তো এখন তোমরা প্রশ্ন করতে পারো যে রাইট ফর্ম ভার্ব আমরা কিভাবে পূরণ করব, যে এই প্রশ্নটা তো সচরাচর আমরা সলভ করে এসেছি, এর কোনো ডিফারেন্ট বা সহজ কোনো নিয়ম বা পদ্ধতি আছে কি না। আমি এই সহজ নিয়ম এবং পদ্ধতিগুলো তোমাদের কাছে তুলে ধরছি। খেয়াল রাখবে, যখন তোমরা রাইট ফর্ম ভার্ব ইউজ করবে তার ভার্বগুলোতে, সেই গ্যাপগুলোতে কয়েকটি বিষয় খেয়াল রাখবে। রাইট ফর্ম ভার্বের মূল যে মেরুদণ্ড ব্যাকবোন হচ্ছে আমাদের টেন্স এবং এই টেন্সের ব্যবহারটা এক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সে নাম্বার, জেন্ডার, পারসন এবং আরও রয়েছে ভার্বস এগ্রিমেন্ট। হয়তো তোমরা জানো যে ভার্ব এগ্রিমেন্ট কী। ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে একটি বিশেষত ইংরেজি গ্রামার এবং একটি ফ্লুয়েন্ট ইংলিশ বলার ক্ষেত্রে এবং শেখার ক্ষেত্রে এটি আমাদের অনেক সাহায্য করে, যে একটি শ্রুতিমধুর এবং মাধুর্য ইংরেজি শেখার জন্য আমাদের ভার্বস এগ্রিমেন্ট অনেক জানার প্রয়োজন রয়েছে এবং তার সঙ্গে রাইট ফর্ম ভার্ব। এখন প্রশ্ন করতে পারো যে আমরা কেন রাইট ফর্ম ভার্ব শিখব। রাইট ফর্ম ভার্ব আমরা এই কারণে শিখব যে রাইট ফর্ম ভার্ব হচ্ছে একটি টেকনিক বা একটা কৌশল, যে শিক্ষার্থী কতটুকু ভাষার সম্বন্ধে তার দক্ষতা এবং জ্ঞান আছে এবং সে সঠিক সুন্দরভাবে সে ভাষার গঠন বিন্যাস করতে পারে, এইটুকু যাচাই করার জন্য আমাদের সিলেবাসভুক্ত হয়েছে এই প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থী, দেখো রাইট ফর্ম ভার্ব পূরণ করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস প্রয়োজন আছে, যেমন ধরো যে এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। শুধু রাইট ফর্ম ভার্ব না, কোশ্চেন নম্বর নবম শ্রেণীতে 1 2 এবং 4 এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জানার, যখন তোমরা সলভ করবে 1 নম্বর প্রশ্ন যেটা নবম শ্রেণীর সেকেন্ড পার্টের, এই প্রশ্নটি কিন্তু এখানে ক্লু দেওয়া থাকে। এই ক্লুগুলো অনেক সময় আর্টিকেল এবং পার্ট অফ স্পিচ অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হয়। কখনো দেখা যায় যে আমাদের ভার্ব নাউন হয়ে গেছে, আবার কখনো দেখা যায় যে ভার্ব অ্যাডভার্ব হয়ে গেছে, আবার কি অ্যাডজেটিভে রয়েছে। কিন্তু আমাদের এই জিনিসগুলো আমরা কোথায় কিভাবে এটা চেঞ্জ করবো, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমরা যখন যে গ্যাপটাকে সলভ করব, সেই গ্যাপটার মিনিং এবং সেখানে সূত্রের প্রয়োগ আছে, এই সূত্রের প্রয়োগ এবং মিনিংয়ের উপর নির্ভর করে আমাদের প্রদত্ত শব্দ, যে ব্র্যাকেটের শব্দটি, ওটি কখনো নাউন হয়ে যাবে, কখনো অ্যাডজেটিভ, কখনো অ্যাডভার্ব হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীতে আমাদের নেক্সট ক্লাসে আমি এই বিষয়টা গল্প করব এবং এটা আশা রাখি। সো দেখো 2 নম্বরটা কিন্তু উইদাউট ক্লুটা কীভাবে আমরা এটা সলভ করব। উইদাউট ক্লুটা হচ্ছে আমাদের মিনিংয়ের উপর নির্ভর করবে এবং সেন্টেন্স স্ট্রাকচারে আমাদের সব স্ট্রাকচারটাই বলে দেবো, অর্থাৎ সেন্টেন্সটি যেটা ফুল নয় বা ফিল আপ করতে বলছে তার ভাবার্থে আমাকে শব্দ চয়ন করতে উৎসাহ করবে এবং সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভোকাবুলারি টেস্টটা আমাকে ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। 4 নম্বরটি হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্ব। এই রাইট ফর্ম অফ দ্য ভার্ব
এটি আমি আজকে হাত দিয়েছি এই কারণে যেখানে আমাদের অনেক কিছু জানতে হবে, আর এইটা যদি আমরা জানি তাহলে আমরা 2, 1 এবং 2 এই প্রশ্নগুলোর উত্তর আমরা সচরাচর এবং সুন্দর করে দিতে পারবো। সো খেয়াল রাখো, রাইট ফর্ম ভার্ব করতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখবে, সেটি হচ্ছে সাবজেক্টটাকে খেয়াল রাখতে হবে, টেন্স কি বলতেছে আমাকে এটা একটু খেয়াল রাখতে হবে, এবং বাক্যটির ডু থেকে ডুয়ার মানে কি, যে কার্য সম্পন্ন করে, যে কার্য সম্পাদন করে, এই জিনিসটা এই 3টি জিনিস আমরা খেয়াল রাখবো। কীরকম? এই যে সাবজেক্টটি খেয়াল রাখবো এই কারণে সাবজেক্টটি আমাদের নাউন এবং প্রোনাউন হয়ে থাকে, এবং সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল এটি আমরা খেয়াল রাখবো। অবশ্যই সিঙ্গুলার হলে আমরা জানি যে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে সাহায্যকারী ভার্ব সিঙ্গুলার হয়, যদি সাবজেক্ট প্লুরাল হয় সাহায্যকারী ভার্ব প্লুরাল হয়। কীরকম দেখো, বলা হচ্ছে যেমন হি ইজ, আবার যদি বলা হয় দে তাহলে দে কী হয়ে যায় আর। একটা জিনিস খেয়াল করো যে হি হচ্ছে সিঙ্গুলার, এর জন্য ইজ হয়েছে সিঙ্গুলার, দেটা হচ্ছে প্লুরাল এই জন্য আর হয়েছে প্লুরাল। তো সুতরাং খেয়াল রাখবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এরপর চলে আসি কিছু জিনিস, যেমন আমরা আমাদের গ্রামারের কয়েকটি জিনিস খেয়াল রাখবো অবশ্যই, যেমন জিরান্ড পার্টিসিপল, এই জিনিসগুলো খেয়াল রাখবো। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, এবং খেয়াল রাখবো তার সঙ্গে যে টেন্সের রিলেটেড কিছু সূত্র, এবং রাইট ফর্ম ভার্বের সূত্রগুলো তো টেন্স রিলেটেড তোমরা জানো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা রাইট ফর্ম ভার্ব চিনে আমরা কীভাবে টেন্সের প্রয়োগ করব। খেয়াল রাখবে যে সচরাচর রাইট ফর্ম ভার্ব ব্যবহারের সময় আমরা যে এই যে শব্দগুলো আমরা জানি যে অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, তারপর কি জানি আমরা অ্যাডভার্ব, এগুলো কিন্তু আমরা সচরাচর জানি যে এগুলো কি এবং কখন কিভাবে বসে এবং কি অর্থ দেয়, কি অর্থ প্রসঙ্গে আমাদের এগুলোর প্রয়োগ হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের যে সেটা আমরা রাইট ফর্ম ভার্ব আমরা গ্যাপে কীভাবে প্রয়োগ করবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, সো প্লিজ বি কনসেন্ট্রেট। খেয়াল রাখবে, যখন ধরো একটি শব্দ দিয়ে ইজিপ্টিয়ান বিলিভড দ্যাট আফটার দ্য পিপল ড্যাশ টু অ্যানাদার ওয়ার্ল্ড, ফুল স্টপ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কী শব্দ চয়ন করব এবং এখানে আমরা কী কী অর্থ সম্পূর্ণ একটা বাক্য এখানে প্রয়োগ করব, এবং বাক্যটা যাতে আমাদের শ্রুতিমধুর হয়, এবং যে ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করতেছি সেই ওয়ার্ডটা যেন আমাদের এর অর্থটাকে যেন ভাবার্থটাকে যেন সুন্দর করে। এটা তো আমাদের অবশ্যই এই টেস্টের জন্যই তো আমাদের রাইট ফর্ম ভার্ব। খেয়াল রাখবে, যখন তোমরা রাইট ফর্ম ভার্ব ব্যবহার করবে এই ক্ষেত্রে কিছু জিনিস আছে, যেমন অ্যাডভার্বগুলোকে খেয়াল করবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, অ্যাডভার্বের লোকেশন হচ্ছে সাবজেক্টের সামনে, সেন্টেন্সের সামনে, সেন্টেন্সের মাঝখানে এবং সেন্টেন্সের শেষে। অ্যাডভার্বের লোকেশন একটি বাক্যে 3 জায়গায়, শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে এবং শেষখানে হতে পারে। যখন তোমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করবে বা ব্যবহার করবে, তখন খেয়াল রাখবে ওই বাক্যটিতে অ্যাডভার্ব কোথায়। যদি বাক্যটিতে অ্যাডভার্ব না থাকে তাহলে ফার্স্ট ক্লোজ তোমাকে কি বলতেছে, ক্লোজ মানে বাক্যাংশ, প্রথম ক্লোজটা কি বলছে, প্রথম ক্লোজটা কোন টেন্সে আছে, কারণ এটা হতে পারে কন্ডিশনাল এবং হতে পারে এটা বিভিন্ন প্রকার কমপ্লেক্স সেন্টেন্স কিংবা কম্পাউন্ড। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে যে ফার্স্ট বা প্রথম ক্লোজটা আমাকে কি বলছে, প্রথম ক্লোজটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখা যায় যে প্রথম ক্লোজ যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা জানি সূত্র মতে দ্বিতীয় ক্লোজটিও পাস্ট টেন্সে বসে। তবে হ্যাঁ, এর ক্ষেত্রে কিছু নিয়মের আছে, যেমন কিছু কানেক্টর এবং লিঙ্কার থাকতে পারে। এই কানেক্টর এবং লিঙ্কের ভেদে নিয়মগুলো আলাদা হতে পারে, এবং আমি জানি, আশা রাখি যে তোমরা রাইট ফর্ম ভার্বসের প্রতিটি রুলস মোটামুটি জানো। সুতরাং এক্ষেত্রে তোমাদের বাধা আসতে পারে না, কারণ এগুলো তোমরা প্রাথমিকভাবে এবং ব্যাপকভাবে 8ম শ্রেণীতে এগুলো চর্চা করে এসেছো। সো প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টাকে খেয়াল রাখবে, যদি অ্যাডভার্ব পাই
তাহলে আমরা অ্যাডভার্বকে খুঁজব, আর অ্যাডভার্ব কিন্তু আমাদেরকে বলে দেয় সেন্টেন্সটি কোন টেন্সে যাবে। যেমন একটি কথা বলি, যেমন আই রিসিভ ইউর লেটার ইন ইয়েস্টারডে। এখন আমরা জানি যে যদি কোনো বাক্যের শেষে ইয়েস্টারডে থাকে, এই শব্দটি বা অ্যাডভার্বটি যদি থাকে, তাহলে উক্ত ক্লোজটি বা উক্ত বাক্যটি বা উক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয়ে যায় বা সিম্পল পাস্ট হয়ে যায়। তাহলে রিসিভ হয়ে যায় রিসিভড, তাহলে আই রিসিভড ইউর লেটার ইন ইয়েস্টারডে। সুতরাং এই যে সহজ সরল সমীকরণ, এই জিনিসগুলো তোমাকে সাহায্য করবে। এরপর চলে আসো কিছু জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে রুলস কিছু মনে রাখবে। যদি সেন্টেন্সের শুরুতে মূল ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে অবশ্যই খেয়াল রাখবে সেটিকে আইএনজি যুক্ত করবে। ওকে, কি বললাম? যদি বাক্যের শুরুতেই মূল ক্রিয়া দিয়ে শুরু হয়, তাহলে সেটাকে অবশ্যই চোখ বুঝে আইএনজি যোগ করবে। দ্বিতীয় বিষয় আছে, পাশাপাশি যদি দুটি ভার্ব থাকে, মূল ক্রিয়া থাকে, তাহলে কি করবে? প্রথম ক্রিয়াটি যে টেন্সই থাক, দ্বিতীয় ক্রিয়াটির সঙ্গে আইএনজি যুক্ত করবে। আমি অত্যন্ত সহজ এবং সরল ভাষায় উপস্থাপন চেষ্টা করছি, যাতে জিনিসগুলো তোমরা বুঝতে পারো। তৃতীয় বিষয়টি খেয়াল রাখবে, যদি কোনো সেন্টেন্স বাই দিয়ে শুরু হয়, তাহলে তার যে মূল ক্রিয়া বা মূল ভার্বটা আছে, তার সঙ্গে আইএনজি যুক্ত করবে। এরপর খেয়াল রাখবে, যদি কোনো সেন্টেন্সের বাইয়ের পূর্বে ভার্ব থাকে বা মূল ক্রিয়া থাকে, তাহলে সেটাকে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল করবে। এইগুলো কেন আমরা জানতে চাচ্ছি? যে এগুলো আমাকে জানতে হবে, কারণ যখন আমরা এটাকে অ্যাপ্লাইড করব, তখন আমার এই সূত্রগুলো আমাকে কাজে সহযোগিতা করবে, কারণ এটি হচ্ছে অ্যাপ্লাইড। আচ্ছা, এরপর খেয়াল রাখবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে সাহায্যকারী ক্রিয়াও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে সাহায্যকারী ক্রিয়াও হবে প্লুরাল। এই জিনিসটা খেয়াল রাখবে, কারণ সেন্টেন্স ভার্ব এগ্রিমেন্টসের এটি হচ্ছে মূল এবং গুরুত্বপূর্ণ বিষয়। যদি বলি আই আর, তাহলে ইংলিশটি কিন্তু ভুল হয়। যদি বলি আই অ্যাম, তাহলে ইংলিশটি কিন্তু সুন্দর হয় এবং সঠিক হয়। সুতরাং এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে যখন রাইট ফ্রম ভার্বের কোশ্চেনগুলো সলভ করবে। এরপর চলে আসি তোমাদের আর দুইটি বিষয় নিয়ে কথা বলি। আশা করি মনোযোগ রাখছো, আর যে বিষয়গুলো বুঝতেছো না সেগুলো নোট করবে, এবং তোমাদের যে সহায়ক বইগুলো রয়েছে, সেই বইগুলো থেকে তোমরা এগুলো ফাইন্ড আউট করে তার কোশ্চেনগুলোর প্রবলেমগুলো সলভ করতে পারবে। আই হোপ দ্যাট। সরি স্টুডেন্ট, দেখো এদিকে, আজকে তোমাদের আমি আরেকটি বিষয় আলোচনা করব। আচ্ছা বলো তো, ডু আমরা জানি সাহায্যকারী ভার্ব, আবার ডু হয় মূল ক্রিয়া। আচ্ছা, আমরা জানি ভার্ব প্লাস ER যদি যোগ হয় সেটি নাউন হয়ে যায়, তাই না? যেমন কামার, এটি নাউন হয়ে গেল, অর্থাৎ আগন্তুক বা যিনি আসছেন। এই যে ডুর সঙ্গে যদি আমরা ব্যবহার করি ER, তাহলে ডুয়ার। খেয়াল রাখো, এই ডুয়ার নিয়ে আজকে তোমাদেরকে একটি সহজ উপায় অবলম্বন করে আজকের বোর্ডে বর্ণিত এই প্যাসেজটির সলভ করব ইনশাআল্লাহ। সো দেখো, খেয়াল রাখবে, বাক্যটি যখন তোমরা রাইট ফ্রম ভার্ব সলভ করবে, এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে বাক্যটির ডুয়ার কি। ডুয়ার মানে হচ্ছে যে কার্য সম্পন্ন করছে, এবং বাক্যটিতে আরও অন্য কোনো সাহায্যকারী ক্রিয়া এবং মূল ভার্ব আছে কিনা এটা খেয়াল করতে হবে। এইগুলো প্রশ্নর উত্তর যদি আমরা যখন পাবো বা দেব, তখন কিন্তু আমরা এই সুন্দর প্যাসেজটিকে সলভ করতে পারবো। সো দেখো আমি কিভাবে বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন করছি। প্রথমত যখন রাইট ফ্রম ভার্ব সলভ করবে, তখন খেয়াল রাখবে প্রদত্ত শব্দগুলোর মিনিং করবে, এবং পুরো যে অর্থাৎ তোমরা যখন এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তখন খেয়াল রাখবেন
যে প্রদত্ত ভার্বগুলো বা ওয়ার্ডগুলো বা নাউনগুলো বা অ্যাডজেক্টিভগুলো বা অ্যাডভার্বগুলো যা দেওয়া আছে এগুলো তোমাকে আগে মিনিং জানতে হবে। যেমন থিং, টিএসএ, থিং মানে ভাবা, বিল্ড, বিল্ড মানে তৈরি, কল মানে ডাকা আহ্বান করা, গো মানে যাওয়া, বিলিভ মানে বিশ্বাস করা, বাড়ি, বাড়ি মানে সমাধি, ডাই মানে মরে যাওয়া। আমরা এই শব্দগুলো আগে জেনে নেব। সেকেন্ড, তারপর চলে আসবো আমরা প্রদত্ত প্যাসেজটা। এই প্যাসেজটার মধ্যে কোনো শব্দ যদি আমার আননোন থাকে আমরা ডিকশনারির সহযোগিতা নেব, নিয়ে সেটাকে মিনিং করে আমাদের ব্রেনে রেখে দেব। তারপর আমরা এটাকে অ্যাপ্লাইড করব। এবারে কাম টু দিস মেইন পয়েন্ট, দিস টপিক্স ইজ মেইনলি টপিক্স ফর টুডে। আজকের আলোচ্যর বিষয় হচ্ছে এটি, যেটি অ্যাপ্লাইড হবে এবং তোমাদের সহযোগিতায়, যেটি তোমরাও জানো এবং সেটা আমরা এখানে প্রয়োগ করব, যেটা জানি না সেটা শিখে নেব। সো লিসেন, এরপর শুরু হবে আমাদের প্রশ্নর সলভিং। এটার এখন টার্ন, দিস ইজ দ্য টার্ন। বলা হচ্ছে প্রথমে মিনিং করে দেখবে, দি ইজিপ্টিয়ান বিলিভ দ্যাট আফটার ডেথ পিপল ড্যাশ অন অ্যানাদার ওয়ার্ল্ড। বাংলা কি হচ্ছে, এটাকে বাংলা করতে হবে। বলা হচ্ছে দি ইজিপ্টিয়ান, অর্থাৎ ইজিপ্ট কাকে বলা হয়, মিশরকে। সুতরাং মিশরীয়রা, দি ইজিপ্টিয়ান মিশরীয়রা বিলিভড, বিশ্বাস করত বা বিশ্বাস করেন, দ্যাট যে আফটার ডেথ, মরার পর, পিপল মানুষ, ড্যাশ ওয়ার্ল্ড অন্য পৃথিবীতে কি করে, ডাকে, বিশ্বাস করে, যায়। কোনটা, আমরা জানি যে মানুষ যায়, অর্থাৎ পিপল কি চলে যায়। তাহলে ইংরেজিটা হচ্ছে দ্য ইজিপ্টিয়ান বিলিভ দ্যাট আফটার দ্য পিপল উইল গো টু অ্যানাদার ওয়ার্ল্ড, মানুষ মরার পর আর একটা পৃথিবীতে চলে যাবে। আমরা কিন্তু প্রাথমিক শব্দটির ধারণা পেলাম যে উইল গো হবে, তাই না? কারণ আমরা গোকে বেছে নিয়েছি। এই গোটি হচ্ছে এখানকার কি সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড, যে ওয়ার্ডটি বসলে আমাদের এই অর্থটা পূর্ণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা গো নিয়েছি, কিন্তু গোটার ইউজটাই হচ্ছে আমাদের মূল টপিকস, যে এই গো কী হয়ে যাবে। আমরা মনে মনে ধরে ফেলেছি যে উইল গো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা বলো দেখি, এখানে ওই বাক্যটিতে কি সাহায্যকারী মূল ভার্ব একটা না, আরও রয়েছে, তাই না? বিলিভ রয়েছে, বিলিভড। আমরা জানি সেন্টেন্সের অতীত কোনো ঘটনার বর্ণনা বোঝালে সেটি সিম্পল পাস্ট টেন্সে হয়। কিসে হয়? সিম্পল পাস্ট টেন্সে হয়। এবং আমাদের প্রথম ক্লোজটি সিম্পল পাস্টে রয়েছে, বিলিভটি বিশ্বাস করতো যে। সুতরাং উত্তর করার সময় আমরা উইলের পাস্ট টেন্স জানি উড গো। কি জানি? উড গো, মানুষ চলে যায়। তাহলে আমাদের উত্তরটা হবে উইলের পাস্ট টেন্স হবে উড, এবং যেহেতু উড নিজে পাস্ট টেন্স, তার ভার্ব 1 বা 0 হয়ে থাকবে। সুতরাং এর অর্থটা হবে দি ইজিপ্টিয়ান বিলিভ দ্যাট আফটার ডেথ পিপল উইল গো অ্যানাদার ওয়ার্ল্ড। মিশরীয়রা বিশ্বাস করে যে মৃত্যুর পর মানুষ আর একটা পৃথিবীতে চলে যায়। তোমাকে কীভাবে মিনিং করে তুমি যদি এটি 2-1 বার বুঝতে পারো, আশা রাখা যায় তোমাকে আর এটা পড়তে হবে না, কারণ এটা তোমার ব্রেনে সেট আপ হয়ে যাবে যখন তুমি এটা মিনিং সহকারে বুঝবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে দে ড্যাশ পিপল উড স্টিল নিড মেনি অফ দি থিংস দে হ্যাড অন দ্য আর্থ। বাংলা অর্থ করো। বাংলা অর্থ হচ্ছে যে দে ড্যাশ, হ্যাঁ এখানে আমরা না বসালাম যে পিপল উড স্টিল নিড, হ্যাঁ মেনি অফ থিংস দে হ্যাড অন দ্য বিলিভ। তাহলে আমরা বসি যে এই অংশটা আমরা বাদ দিলাম, এইখান থেকে মিনিং করি। পিপল উড স্টিল, মানুষের যাহা রয়েছে, নিড মেনি অফ থিংস, তাদের অনেক জিনিসের প্রয়োজন হয়েছে যেগুলো তারা পৃথিবীতে ছিল, অর্থাৎ সে জিনিসগুলো তো তারা পৃথিবীতে ছেড়ে চলে যাচ্ছে ওপারে। সুতরাং এখানে বলা হচ্ছে যে পিপল উড স্টিল, তাদের যেগুলো থাকতো, যে তাদের অনেক জিনিসগুলোর প্রয়োজন পড়তো যেগুলো তারা পৃথিবীতে ছিল, তাহলে এগুলো কি তাদের বিশ্বাস আসতো। সুতরাং আমরা বলতে পারি বিলিভ। সুতরাং এখানে দেখো বিলিভ এখন কেন হলো, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে উইল গো হলো আর আমি BELIEVE এই বিলিভ কেন শুধু বসালাম। এটা খেয়াল রাখবে, যখন সেন্টেন্সের টেন্সের প্রয়োগ করবে রাইট ফ্রম ভার্ব, সাবজেক্টটাকে প্রশ্ন করবে এটি কি ডুয়ার,
অর্থাৎ এটি কি ডুয়ার? ডুয়ার মানে কি বলো তো? আমি কি বলেছি? যে কার্য সম্পন্ন করছে। সাবজেক্টটা কি নিজে কাজ সম্পন্ন করতেছে? হ্যাঁ, এখানে তো বোঝা যাচ্ছে যে সাবজেক্ট তারা বিশ্বাস করত, সুতরাং অবশ্যই সেন্টেন্সটি সিম্পল পাস্টেই হবে। সুতরাং এর ইংরেজি হবে বিলিভড। তাহলে আমরা অর্থটা করি, দে বিলিভড, তারা বিশ্বাস করত, পিপল উড স্টিল নিড মেনি অফ দ্য থিংস দে হ্যাড অন দ্য আর্থ, তারা বিশ্বাস করত পৃথিবীতে যতগুলো যারা যে জিনিসগুলো ছেড়ে গেছে রেখে যেত, তারা পরে সেই জিনিসগুলো তাদের প্রয়োজন পড়ছে। তাহলে দিয়ার কিং হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স, অর্থাৎ তাদের রাজার কিন্তু প্রচুর সম্পদ থাকে। দ্য কিং হ্যাড মেনি ট্রেজার্স, তাদের ট্রেজার্স মানে কি ধন সম্পদ, ট্রেজার আমরা বলি, হ্যাঁ ট্রেজারি বলি যেটাকে আমরা, সম্পদ ভাণ্ডার, ট্রেজারিস, এইগুলো তাদের থাকতো। তাহলে দে বারিড দোজ উইথ দেম, এগুলো তাদের কি সম্পদ সহকারে তাদেরকে সমাধিস্থ করা হতো। তাহলে দি কিং ড্যাশ ইন দ্য ওপেন গ্রাউন্ড অর ইন গ্রেভিয়ার্ড, খেয়াল রাখো, ওপেন গ্রাউন্ড খোলা মাঠে, অ্যান্ড গ্রেভিয়ার্ড অর্থাৎ কবরস্থান বা সমাধিস্থ স্থান। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। তাহলে এখানে খেয়াল রাখো যে আমরা এটা কিভাবে সলভ করব, তাই না? এখন দেখি আমরা এখানে বলা হচ্ছে যে এটা আমরা কিভাবে পূরণ করব। আচ্ছা, বুল্ট বসাবো না কল বসাবো না বাড়ি বসাবো না ডাই বসাবো, এটা কোন অর্থ দেবে আমাকে, কোন অর্থ সাপেক্ষে আমাদের বাক্যটি হবে? খেয়াল রাখবে, দি কিং ড্যাশ ইন দ্য অফেন্ড গ্রাউন্ড অর ইন গ্রেভিয়ার্ড, দে বারিড দেম ইন দ্য গ্রেট বিল্ডিংস অর টম্বস। আমরা কিন্তু কয়টি জিনিস সলভ করেছি, এ করেছি, বি করেছি, এবার আমরা সিতে হাত দেব। তো তোমরা একটু মনে মনে খেয়াল করো তো এখানে কি বসতে পারে। আশার কাছে নিজেকে একটু প্রশ্ন করো, কি বসতে পারে? আচ্ছা, আশা রাখি তোমরা এটা চিন্তা করেছো। তাহলে দেখি, দি কিং এখানে রাজাকে কোথায় রাখা হয়? কোথায় রাখা হয়? সমাধিস্থলে। তাহলে এখানে আমরা সমাধি মানে কবরস্থ করা হয়। তাহলে কবরস্থর ইংলিশ কি আমরা জানি? বাড়ি। বাড়ি মানে কি? কবরস্থ করা। তাহলে এখানে এই কি নিজে কবরস্থ হয় না মানুষের কবরস্থ করে? তাহলে অন্যজনেই কবরস্থ করে। তাহলে ইংলিশটা হবে দ্য কিং ওয়াজ বারিড। এখানে ওয়াজ কেন হলো? যে কর্তা নিজে হচ্ছে না, সুতরাং মানুষ করতেছে, সুতরাং বাড়ি হবে পাস্ট পার্টিসিপল বারিড। কেন ওয়াজ হলে আমরা জানি যে তার পরবর্তী মূল ভার্বটিও পাস্ট পার্টিসিপল হয়ে যায়। এরপর চলে আসো দ্বিতীয় অংশটি, দে কি বলা হয়েছে? গ্রেভিয়ার্ড, দে বারিড দেম ইন এ গ্রেট, কোথায়? কত বড়, কোন জায়গায় তাদেরকে বেশি সমাধিস্থ করা হয়? গ্রেট বিল্ডিংস, বড় বড় বিল্ডিংগুলোতে তাদের কি করা হয়? সমাধিস্থ করা হয়। বিল্ডিংস অর টম্বস, টম্ব মানে হচ্ছে সমাধিস্থ, ওয়াজ বিল্ট যেগুলো তৈরি করা হয়, প্যারামিডস যেগুলোকে বলা হয় প্যারামিড বলা হয়। তাহলে দিস প্যারামিডস হ্যাঁ ড্যাশ আউট ইন দ্য ডিজার্ট। এখন এখানে যদি আমি বিল্ডিং বসাই তাহলে শব্দগুলোর সঙ্গে আমাদের সাংঘর্ষিক আছে। তাহলে আমরা এখানে কি বলা হবে? কল, এখানে বলা হবে কল। কল মানে কি? ডাকা হয় বা বলা হয়, কল প্যারামিডস। অ্যান্ড দিস প্যারামিডস, এই যে প্যারামিডস, এই প্যারামিড শব্দটি কিন্তু প্লুরাল, সুতরাং এখানে আমরা নেব ওয়ার, হ্যাঁ বুল্ট, বুল্ট BUILT, এটি হচ্ছে এই বাক্যের পাস্ট পার্টিসিপল। আমরা জানি তাহলে অবশ্যই যে সাহায্যকারী ক্রিয়া বা মূল ভার্ব বসার পরে সাহায্যকারী ক্রিয়া বসানোর পরে এটি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অতএব এখন আমরা এটার শেষ একটা সমাধান দেই, সমাধানটা একটু খেয়াল রাখো। আমি বলেছি দি ইজিপ্টিয়ান বিলিভড দ্যাট, ইজিপ্টে বিশ্বাস করে, আফটার দ্য পিপল মানুষরা কী করে, এই নম্বর কোথায়? তাহলে উড গো দ্য অ্যানাদার ওয়ার্ল্ড, দে বিলিভড পিপল উড, হ্যাঁ স্টিল তাদের, আচ্ছা এখানে আমরা বিলিভড বসিয়েছি, তারা বিশ্বাস করে যে পিপল উড স্টিলস নিড মেনি অফ দি থিংস দে হ্যাড অন দ্য আর্থ, দেয়ার কিংস হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স। হ্যাঁ, তারপর কি বলেছে? দে বারিড, হ্যাঁ দোজ উইথ দেম, দি কিং আমরা কি বলেছি এখানে? ওয়াজ বারিড, এখানে তাকে সমাধিস্থ করা হয় ইন দ্য ওপেন বিল্ডিংস অর টম্বস কল্ড, যেটাকে বলা হয় পিরামিডস। অ্যান্ড দিস পিরামিডস, এই পিরামিডগুলো খেয়াল রাখবে আমাদের সাবজেক্ট এখানে প্লুরাল, সুতরাং সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে সাহায্যকারী ভার্বটি সিম্পল পাস্টে আমরা পাস্টে নিব এবং পার্টিসিপেল করব। অতএব কারণ
এগুলোকে ডাকা হয়, লোকে বলে, এটা কিন্তু ডয়ার নয়। সুতরাং এখানে সাহায্যকারী ভার্ব বসছে পাস্ট টেন্সের ওয়্যার, কারণ পিরামিডস প্লুরাল, তাহলে ওয়্যার বিল্ড এগুলো তৈরি করা হয়। সো আমি আশা রাখি যে স্বল্প সময়ের মধ্যে তোমাদের মাঝে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো 1 এবং 2 প্রশ্ন আলোচনা হবে, সে এই ক্লাসগুলো তোমরা পর্যায়ক্রমে থাকবে। তো সময়ের স্বল্পতার অভাবে আজকে আমি বেশি বলতে পারছি না। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট টাইম। আনটিল দেন খোদা হাফেজ। হ্যাঁ, বাই, আল্লাহ হাফেজ।